বাবু তুমি বেঁচে আছো? আমি কখনো মন থেকে বিশ্বাস করতে পারিনি তুমি বেঁচে নেই। কোথায় ছিলে এতদিন তুমি? আর কেন আমাদের কাছে আসোনি? আমি ভাইয়া আম্মুকে বলেছি তুমি বেঁচে আছো, তারা আমার কথা বিশ্বাস করে না। আমি রকির গায়ে হলুদের অনুষ্ঠানে একপাশে দাঁড়িয়েছিলাম। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি খুশি। আর তারপর খুশির তো এত প্রশ্ন। খুশির চেঁচামেচি শুনে সবার নজর আমার দিকে। রকি স্টেজ থেকে নেমে দৌড়ে আমার কাছে আসে। খুশির আব্বু আম্মু আমাদের সামনে আসে। নীরা এসে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে আমার দিকে। ভাই, তুমি বেঁচে আছো? খুশি, তোর কথা সত্যি হয়েছে। আমাদের বাবু ভাই বেঁচে আছে। আমি তোমাদের বলেছিলাম না আমার বাবু বেঁচে আছে? তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাওনি। এখন দেখো আমি ঠিকই বলেছিলাম। ভাই, তুমি কিছু বলছো না কেন? এতদিন কেন আমাদের কাছে আসোনি? বাবুকে? ও আমার ভাইয়া, আমার সাগর ভাইয়া। তুমি ভুল করছো। ওর নাম সাগর না, ওর নাম বাবু। আর তুমি ওকে ভাইয়া বলছো কেন? কারণ ও আমার ভাইয়া। আপনি বললেন না আমাকে কিছুদিন আগে মার্কেটে দেখেছেন, আমার ভাইয়ের সাথে আমি আপনাকে বললাম না, এটাই হলো আমার ভাইয়া। নীরা, তুমি হয়তো জানো না, তুমি যাকে তোমার ভাইয়া বলছো সে কে, আর আমরা ওনার কে হই। ভাই, তুমি কথা বলছো না কেন? ভাইয়া কি বলছো ওনারা? তুমি কি ওনাদের চিনো? নীরা, চিনি। আমার তো সব কথা মনেও নেই। সেদিন যখন রকিকে তোমার বাসায় পাঠিয়ে আন্টি কিনে ফিরছিলাম, পুলিশ অফিসার সম্রাট আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর বাকি কথা বলে। আর সেদিন গুলি লাগার পর পাহাড় থেকে আমি পানিতে পড়ে যাই। হাত বাঁধা থাকায় সাঁতরাতে পারছিলাম না। তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফিরতেই নিজেকে একটা বন্ধ রুমে খুঁজে পাই। জানতে পারি 2 মাস আমার সেন্স ছিল না। নীরার আম্মু আমাকে নদীর পাড়ে নাকি সেন্সলেস অবস্থায় দেখতে পায়। একদিন ভোরে আমি আর আম্মু হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ কাউকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে কাছে যাই। প্রথমে ভেবেছিলাম হয়তো মারা গেছে, পরে বুকে কান পেতে বুঝতে পারি বেঁচে আছে। আমি আর আম্মু হসপিটালে নিয়ে যাই। 3টা গুলি লেগেছিল বুকে। ভাগ্য ভালো থাকায় গুলিগুলো সাইডে লেগেছিল। ডক্টর অপারেশন করার পর বেঁচে তো যায়, তবে 2 মাসেরও বেশি সময় কোমায় ছিল। সেন্স ফিরতেই কিছু মনে করতে পারে না। নিজের নামটাও মনে ছিল না। আমার খুব ইচ্ছে ছিল একটা বড় ভাই হলে কত আদর ভালোবাসা পেতাম তার থেকে। তখন আমি আম্মুকে বলে আমার ভাইয়া হয়ে আমাদের সাথেই থাকবে, আর তারপর থেকে আমাদের সাথেই আছে। আর ভাইয়ার নামটা আমি রেখেছি। কিন্তু ভাইয়া, তোমার যদি সব কিছু মনেই ছিল, তাহলে কেন সেদিন বলেছিলে কিছু মনে করতে পারছো না? সব কথা মনে করতে পারছিলাম না, আর নিজের একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। পুলিশ অফিসার যদি জানতো আমি বেঁচে আছি, তাহলে হয়তো আবার একই কাজ করত। আর ওর সাথে লড়ার মতো শক্তি তখন আমার ছিল না। তাহলে আমাদের খবর কেন নাওনি? সেন্স ফেরারও 1 মাস পর আমি ভালো করে হাঁটতে পারি। তারপর একদিন ছদ্মবেশে গিয়েছিলাম তোমাদের বাসায়। গিয়ে জানতে পারি তোমরা বাসা ছেড়ে চলে গিয়েছো অন্য কোথাও। তারপর অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের পাইনি। আর তাই সবকিছু ভুলে থাকার অভিনয়ে নিজের সাথে দিন রাত যুদ্ধ করেই কাটিয়ে দিয়েছি। আর কেউ কিছু বলবে তার আগেই খুশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। সবার চোখেই পানি। একটু পর খুশি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নেয়। রকিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই, তুই কবে থেকে মেয়ে মানুষের মতো কান্না করা শিখলি গে? নতুন বর এভাবে কান্না করলে কিন্তু ভালো দেখায় না। ভাইয়া বাবুকে ছেড়ে দিয়ে কিছু বলতে গেলে বাবুই আগে বলে। আচ্ছা, এখন কিছু বলতে হবে না। জানি অনেক কথা জমে আছে, পরে সব শুনবো। রাত অনেক হয়ে যাচ্ছে, যা গিয়ে স্টেজে বস। ভাইয়া গিয়ে স্টেজে বসে পড়ে, ছোঁয়াও পাশে গিয়ে বসে। সবাই ইমোশনাল কাটিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে মনোযোগী হয়। আমি বাবুর হাত ধরে একপাশে বসে আছি, নীরা আমার পাশেই বসে আছে। হুট করে নীরা বলে, এই জন্যই তো বলি ভাইয়া, কোনো মেয়েকে সহ্য করতে পারে না কেন? কত মেয়ে যে ভাইয়াকে প্রপোজ করেছে ভাবি। ভাইয়ের সোজা কথা, আমি এসবে নিজেকে জড়াতে পারবো না। এখন বুঝতে পারলাম
মন তো আগেই দেওয়া হয়ে গেছে। নীরার কথা শুনে দুজনেই মুচকি হাসি। এক এক করে সবার হলুদ দেয়া শেষ হয়ে যায়। এরপর সবাই আনন্দ করতে থাকে। ছোঁয়া খুশিকে টেনে নিয়ে স্টেজে তুলে বলে গান করতে। খুশি না করলেও সবার জোরাজোরিতে এক পর্যায়ে রাজি হয়। খুশি আমার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। গান শেষ, হাততালির ধুম পড়ে যায়। খুশি মুচকি হেসে আমার পাশে বসে। খুব সুন্দর গান করো তো তুমি। তোমার কাছে ভালো লেগেছে গানটা? ভীষণ ভালো লাগছে। গানটা পুরোটাই তোমার জন্য। যখন তুমি ছিলে না আমার কাছে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর কখনো হয়তো তোমার সাথে দেখা হবে না। তোমার মৃত্যুর খবর শুনে আমার অবস্থা কি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বউ সেজে যার জন্য বসেছিলাম সেই এই পৃথিবীতে নেই। এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের বলে বোঝানোর মতো না। যার জন্য আমরা কষ্ট পেয়েছি তাকে তো এর মাসুল দিতেই হবে। আমি সুস্থ হবার পর ওকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ও সেখান থেকে চলে গেছে। একটা কথা জিজ্ঞেস করব তোমাকে, সত্যি করে বলবে? তোমার কাছে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমার। কি জানতে চাও বলো। ওই পুলিশের সাথে তোমার কি পার্সোনাল কোনো শত্রুতা আছে? আমি একটা ছেলেকে বাজারে সবার সামনে মেরে ফেলেছিলাম। ছেলেটার নাম ছিল সুমন। আমার এরিয়ায় একটা মেয়ে ছিল, গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ওর বাবা মাকে একটা সুন্দর জীবন দিবে চাকরি করে। কিন্তু ওই জানোয়ারটা মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছিল। তাই আমি ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলাম। আর সেই জন্য পুলিশ অফিসার আমাকে মারতে চেয়েছিল, কারণ সুমন ছিল ওই পুলিশ অফিসার সম্রাটের ছোট ভাই। সেই জন্যই অফিসার আমাকে সেদিন ওসব কথা বলেছিল। কোন সব কথা? তোমাকে কিভাবে চিনে ওই পুলিশ অফিসার? এরপর আমি বাবুকে সেদিনের সব কথা বলি। বাবু সব কথা শুনে কিছু সময় চুপ করে থেকে বলে, তুমি তো আমাকে কিছুই বলনি। আমি তো এত কিছু জানতাম না। তুমি যখন বলেছো তুমি সবকিছু ছেড়ে দিবে, তখন ভাবলাম তুমি সব ছেড়ে দিলে তো আর পুলিশ অফিসার কিছু বলবে না, কিন্তু ওনার মনে যে এসব ছিল এটা তো আমি জানতাম না। আচ্ছা, এসব এখন বাদ দাও। রকির বিয়েটা হয়ে যাক, তারপর আমি আমার পিছনের সব হিসাব নিকাশ শেষ করে তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। আমাকে ছুঁয়ে কথা দাও, আর কখনো আমাকে একা রেখে যাবে না। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। খুশি আমাকে জড়িয়ে ধরে, দুজন দুজনকে জড়িয়ে ধরি। দেখতে দেখতে রকির বিয়ে হয়ে যায়। পরের দিন রকি আর আমি বসে গল্প করছি। নীরা এসে বলে, ভাইয়া আম্মু কল করেছিল, বাসায় যেতে বলেছে। তুমি গিয়ে রেডি হও, আমি তোমাকে নিয়ে দিয়ে আসবো। তুমি কি আর আমাদের বাসায় যাবে না ভাইয়া? আমি বসা থেকে উঠে নীরার দুই গালে হাত রেখে বলি, আমার একটু কাজ আছে, সেই কাজ শেষ করে বাসায় আসব। বিয়ের জন্য আব্বু আম্মুকে নিয়ে আবার এখানে আসব। নীরা আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর নীরাকে নিয়ে বাসায় চলে আসি। আব্বু আম্মুকে সবকিছু বলি। আব্বু আম্মু বলে তাড়াতাড়ি বাসায় ফিরতে। আমি আসবো বলে চলে আসি খুশিদের বাসায়। তারপর খুশিদের বাসায় চলে আসি। এখন কি করবে ভাই? সম্রাট কোথায় আছে খবর নেই। সম্রাটের হিসাব নিকাশটা শেষ করে নতুন করে আবার জীবনটাকে সাজাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই রাহাতকে খুঁজে বের করে সবকিছু বের করে নিচ্ছি। রকি চলে যায়। আমি খুশির রুমে এসে দেখি খুশি নেই। ব্যালকনির দরজা খোলা দেখে সেই দিকে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা উপভোগ করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতেই খুশি ভয় পেয়ে চমকে ওঠে, আবার মুহূর্তেই শান্ত হয়ে যায়। চোরের মতো পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? তুমি তো আমাকে দেখোনি, তাহলে কিভাবে বুঝলে এটা আমি? তোমার শরীরের মিষ্টি গন্ধ আমি কখনোই ভুলতে পারি না, আর তোমার স্পর্শ আমি খুব ভালো করেই চিনি। এতদিন তোমার বাসায় না থাকার পরেও এতটা ভালোবাসা আমার প্রতি? তোমার সাথে যে কিছুদিন একসাথে ছিলাম সেই স্মৃতি কখনো ভুলে যাবার নয়। আর শুধু কাছে থাকলেই ভালোবাসা যায়, দূরে গেলে ভালোবাসা যায় না এমনটা তো নয়। যে বেঁচে থাকে তাকে না হয় ভালোবাসা যায় দূরে গেলেও, কিন্তু যে মারা গিয়েছে তাকেও কি এতটা ভালোবাসা যায়?
তুমি যদি সত্যি মারাও যেতে তারপরও এই খুশি তোমারই থাকতো। তোমার সাথে কাটানো স্মৃতি নিয়েই বাকিটা জীবন পার করে দিতাম। আমি খুশিকে আমার দিকে ঘোরাতেই দেখি ওর চোখ থেকে পানি পড়ছে। আমি খুশিকে কিছুটা আমার দিকে টেনে নিয়ে এসে আমার ঠোঁট দিয়ে ওর চোখের পানি শুষে নেই। খুশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। খুশিকে বুকে নিয়ে বেশ কিছুটা সময় চলে যায়। হঠাৎ মোবাইলের রিংটোনে দুজনেই বাস্তবে ফিরি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি রকির কল। কল রিসিভ করতেই রকি বলে, ভাই, খবর পেয়ে গেছি। সম্রাট এখন রাজশাহী আছে, আর আজকে ওর বিয়ে। ভালো একটা দিন আজ, চল ওই বরযাত্রী যেতে হবে তো। বলেই কল কেটে খুশিকে সবকিছু বলে যেতে নিলে খুশি বলে, কথা দাও, এবার আর আমাকে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে না, আমার কাছে ফিরে আসবে। কথা দিলাম কাল সকালের মধ্যেই ফিরে আসবো তোমার কাছে। খুশি আমার কপালে চুমো দিয়ে মুচকি হাসে। এরপর আমিও খুশির কপালে চুমো দিয়ে রওনা দেই। রাস্তা থেকে রকিকে বাইকে তুলে নেই। আফটার এ ফিউ আওয়ার্স। এই ড্রাইভার, এইদিকে কোথায় যাচ্ছ? স্যার, এই রাস্তা দিয়ে শর্টকাট হবে। আমি গতকালই এই রাস্তা খুঁজে বের করেছি। বাকি সব গাড়িগুলো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে কে বলেছে শর্টকাট দিয়ে যেতে? আরে স্যার, আজ আপনার বিয়ে, রিল্যাক্স করুন। তোমার কণ্ঠটা কেমন পরিচয় মনে হচ্ছে। আমার দিকে ঘুরো তো। আমি পিছনে ঘুরতেই সম্রাট ভূত দেখার মতো তাকিয়ে আছে। কয়েক ঘন্টা আগে রাজশাহী এসে সম্রাটের ড্রাইভারকে ডেকে নিয়ে একটা রুমে বেঁধে রাখি, আর তারপর ড্রাইভারের ড্রেস পরে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকি। তুই বেঁচে আছিস? আফটার এ ফিউ আওয়ার্স। এত সহজে এই বাবুকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিবি অফিসার? সব কিছু ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার আলোর পথে অন্ধকার এনে দিয়েছিলি। তাই আজ সেই তোর রক্ত দিয়ে অন্ধকার মুছে আলোর পথে যাব। সম্রাট কিছু বলবে তার আগেই ওর মুখে ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করে ফেলি। এরপর চলে আসি সেই রুমে, যেই রুমে আমাকে বেঁধে রেখেছিল। সেই রুমে নিয়ে এসে বেঁধে রাখি। কিছু সময় পর একটা বালতিতে করে রকি পানি নিয়ে এসে সম্রাটের মাথায় ঢেলে দেয়। সম্রাট কেঁপে ওঠে এবং চোখ খুলে হাতের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, বাবু, তুই আবার ভুল করছিস। বেঁচেই যখন গিয়েছিস, দূরে কোথাও চলে যা। এবার আমি তোকে মারলে আর বাঁচবি না। কেটে পিস পিস করে মাছকে খাওয়াবো। তোর সাহস দেখে আমি সত্যিই মুগ্ধ অফিসার। তোর দুই হাত বাঁধা, ভালোমতো চোখ খুলে তাকাতে পারছিস না, আর তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস। দূরে কোথাও আমি না, তোকে পাঠাবো, এত দূরে পাঠাবো যে আর কখনো ফিরতেই পারবি না। তারপর আমি আমার নতুন জীবন শুরু করব। রকি, ওর হাতের বাঁধন খুলে দে, দেখি কে কার জীবন কেড়ে নেয়। কি? মারতে হলে বাঁধা অবস্থায় মেরে ফেল বাবু, ছাড়া পেলে তোকে বাঁচতে দেব না। সেটাই দেখতে চাইছি অফিসার। তোর কথার মতো কাজেও কতটা মিল আছে। রকি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? খুলে দে। রকি আমার কথা মতো সম্রাটের হাতের বাঁধন খুলে দেয়। সম্রাট বসা থেকে উঠে হাত ঝাড়া দিয়ে আমাকে ঘুষি দিতে নিলে আমি ওর হাঁটুতে লাথি মারি। সম্রাট পা ধরে বসে পড়ে, আবার উঠে মারতে এলে অন্য পায়ে হাঁটুতে লাথি দেই, মাটিতে পড়ে যায়। মাটিতে দুই হাত দিয়ে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে ওঠে এবং আমাকে মারতে এলে আমি সম্রাটের মুখে ঘুষি দিয়ে দেই। সম্রাট আবার মাটিতে পড়ে যায়। কিরে, শুয়ে আছিস কেন? আয়। শোয়া থেকে উঠে মারতে এলে আমি সম্রাটের হাতের কনিতে ঘুষি দিয়ে দেই, আর হাত ধরে চিৎকার করতে থাকে। আমি সম্রাটের সামনে গিয়ে গলা চেপে ধরে বলি, সেদিন মিথ্যে বলে আমাকে সাথে নিয়ে এসে ইঞ্জেকশন দিয়ে কাপুরুষের মতো পিছন থেকে মেরেছিলে, আর আজ আমি তোকে তোর সামনে থেকেই মারছি। আজ কোথায় গেল তোর সেই শক্তি? আমার জীবন থেকে 6টা মাস তুই কেড়ে নিয়েছিস। আমার খুশির চোখ থেকে পানি ঝরিয়েছিস। আমার বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছিস। সব কিছুর মাসুল আজ তোর জীবন দিয়ে দিতে হবে। বলেই গলায় সমস্ত শক্তি দিয়ে ঘুষি দেই। সম্রাটের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। ভাই, শালা মনে হয় মরে গেছে। ও যে ভুলটা করেছে সেটা আমি করতে চাই না। তুলে নিয়ে চল, রেল লাইনে ফেলে রেখে আসি।
ওর লাশও কেউ খুঁজে বের করতে পারবে না। বলেই দুজন ধরে গাড়িতে তুলে নিয়ে আসি রেল লাইনের কাছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে তাড়াতাড়ি করে রেল লাইনের উপর ফেলে দেই। তারপর গাড়িতে বসে কিছু সময় অপেক্ষা করি। রেলগাড়ি সম্রাটের উপর দিয়ে চলে যায়। দুজন মুচকি হেসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। ভাই, আমার বোনকে আবার বিয়েটা করে ফেলো, সকল ঝামেলা তো আবার শেষ। তোর বোন মানে? তোর আবার বোন আসলো কোথা থেকে? আর আমি তো খুশিকে ভালোবাসি। তুমি চলে যাবার পর আমি খুশিদের বাসায় থেকে যাই। পরে ধীরে ধীরে খুশির বড় ভাই হয়ে যাই। ওর আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু ডাকতে থাকি। ঠিক আছে, আমি কালকে গিয়ে আব্বু আম্মু আর নীরাকে নিয়ে এসে শুভ কাজটা সেরে নেব। আরও টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা শান্তিতে ঘুম দেই। বাবু বাসায় আসার পর কথা হয়নি। কি হলো কিছুই শুনতে পারলাম না। রকি ভাইয়ার রুমের দরজায় নক করে ভাইয়াকে বাহিরে আসতে বলি। ভাইয়ার সাথে কথা বলে সবকিছু জানতে পারি। কয়েক ঘন্টা পর টিভিতে নিউজ আসে, রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় পুলিশ অফিসার সম্রাটের মৃত্যু। মুচকি হেসে পিছনে ঘুরতেই দেখি বাবু দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম মুস্কি মুস্কি হাসছে? নিউজটা দেখে সবকিছু তো এখন ঠিক হলো, তাহলে আমরা বিয়ে করছি কবে? কালকেই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসব। যাদের জন্য মৃত্যু থেকে বেঁচে ফিরেছি তাদেরকে তো আর ভুলে যেতে পারি না নিজের ভালো সময়ে। তারপর আমরা বিয়ে করে নেব। আবার আগের বাড়ির মতো ফাঁকি দিবে না তো? সব কিছু তোমাকে সাথে নিয়েই কিনে নেব, তারপর ঘরে বসে বিয়ে করে নেব। আমি মুচকি হেসে বাবুকে জড়িয়ে ধরি। বাবুও আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর বাবুর মোবাইল বেজে ওঠে। মোবাইল পকেট থেকে বের করতেই লেখা দেখি নীরা। আমি তোমার কথাই বলছিলাম আপনি। কেমন আছো তুমি? আর আব্বু আম্মু কেমন আছে? আমরা সবাই ভালো আছি ভাইয়া। তুমি ভাবি কেমন আছো? আমরাও ভালো আছি। কাল আমি আসছি তোমাদের নিয়ে আসতে। আব্বু আম্মুকেও তো খুশির কথা বলতে হবে। আমিও কিন্তু যাব ভাই। তোমাকে তো নিয়ে আসতেই হবে। আচ্ছা, তুমি আব্বু আম্মুকে সবকিছু বলে রাখো। আমি আসছি, কাল আমি আসছি। ঠিক আছে ভাইয়া, আমি এখনই গিয়ে আব্বু আম্মুকে সবটা বলছি। পরের দিন আমি গিয়ে আব্বু আম্মুকে নিয়ে আসি। আব্বু আম্মু খুশিকে দেখে ভীষণ পছন্দ করে। আমাদের ইচ্ছে ঘরোয়াভাবেই বিয়ে করার ছিল, কিন্তু আব্বু আম্মু চান আয়োজন করে বিয়ে করতে। তাই তাদের কথা মতোই ধুমধাম করে বিয়ের আয়োজন করা হবে। পরের দিন আমরা সবাই বিয়ের শপিং করতে চলে আসি। সবকিছু কেনাকাটা করে রেস্টুরেন্টে এসে লাঞ্চ করে বাসায় চলে আসি। এরপর ধুমধাম আয়োজনের মাধ্যমে আমাদের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছি। বাসর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখি দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে। না মানে সেই পাহারাদার নয়, আমার বোন আর রকির বউ। বাহ, আমার বউকে তোমরা পাহারা দিচ্ছ দেখে খুব ভালো লাগলো। ভাইয়া, আমরা পাহারা দিতেছি, তাই এখন আমাদের হাত ভরে দিয়ে ভিতরে যাও। আগে বলবি না? আমি বাহির থেকে তোদের জন্য চকলেট নিয়ে আসতাম। জি না, চকলেট দিয়ে কিছু হবে না। 10,000 টাকা বের করো। তুই আমার বোন হয়ে আমার থেকে এতগুলো টাকা নিবি? আমি এখন কোনে পক্ষ, সব বাহানা না করে টাকা বের করো। রকি, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। আমি কি মার খাবো নাকি? আজকে এমন একটা শুভ দিন, মাত্র 10,000 টাকাই তো চাইছে, দিয়ে দাও না ভাই। আচ্ছা তাই না? নীরার ছোঁয়া, শোনো, আমি গতকাল রকির কাছে 15,000 টাকা দিয়েছি। সবটাই তোমাদের, যাও নিয়ে যাও। দুজনেই রকির কাছে চলে যায়, আর এই সুযোগে আমি ভিতরে চলে আসি। দুলা ভাই, টাকা দিন। আরে ভাই, মিথ্যে কথা বলেছে, আমার কাছে কোনো টাকা নাই। ভাইয়া মিথ্যে বলতে পারে না। ছোঁয়া, তোর বরকে বল টাকা দিতে, নয়তো আমি তোর থেকে নিয়ে নিব। ভাই এভাবে আমাকে বাস দিবে আমি ভাবতেও পারিনি। কি আর করার, নিজের পকেট থেকেই টাকা বের করে দিতে হলো। বাবু ভিতরে আসতেই আমি বসা থেকে উঠে বাবুর পা ছুঁয়ে সালাম করতে গেলে বাবু আমার হাত ধরে এক টানে ওর বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার জায়গা ওখানে না বউ, তোমার জায়গা আমার এই বুকে। খুশি মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি একটু পর খুশিকে বুক থেকে তুলে
কপালে চুমু দেই। এরপর বাবু আমাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আমি চোখ বন্ধ করে আছি। বাবু আমার পাশে শুয়ে কপালে কিস করে। আমি কেঁপে উঠি। এরপর বাবু আমার কোমর থেকে আঁচল সরিয়ে ওর একটা হাত দিয়ে আমার নাভির উপরে স্লাইড করতে থাকে। আমার পুরো শরীরে কারেন্ট খেলে যায়। ধীরে ধীরে বাবু আমার ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। এরপর কি হবে জানতে হলে বিয়ে করুন। আজকে আসছি, আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।